আচ্ছা, আজকে আমরা দেখব আমাদের কোর্স মডিউল অনুযায়ী আজকে হচ্ছে একটা ডেমো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একদম ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে নতুন একটি কন্টেন্ট তৈরি করা যায়। যেমন আপনারা কিছুদিন আগে কন্টেন্ট শেয়ার করছেন, ওইগুলো কিভাবে তৈরি করা হয়েছে ওইগুলো দেখানোর আজকে ক্লাস। তো ওইগুলোর জন্য ওইগুলোতে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। এগুলোর জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1000 বাই 1000 পিক্সেল। ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নেই, এই যে এখান থেকে পিক্সেলেই থাকবে, কারণ যেহেতু আমরা এটা অনলাইনে ব্যবহার করবো, ওয়েবে ব্যবহারের জন্য সবসময় পিক্সেল ব্যবহার করা উচিত। এখানে পয়েন্ট করা আছে পিক্সেল দিয়ে, পিক্সেল এখানে 1000 পিক্সেল, 1000 বাই 1000 পিক্সেল। তবে এটা যদি ডিজাইনের প্রয়োজনে যদি ছোটো বড়ো করতে হয় করা যাবে, সমস্যা নাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি 1000। আর এটা ক্ষেত্রে প্রিন্ট প্রয়োজন নাই, কারণ এটা আর প্রিন্ট হবে না। কালার মোডটা সিএমওয়াইকে রাখতে পারেন, তবে সিএমওয়াইকে যদি রাখা হয় তাহলে যেটা যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু 8 জিবি করে দিতে হবে। তো আমি 8 জিবিতে এই করে 8 জিবিতে করলে তো আর সমস্যা নাই। আর এখান থেকে যে স্ক্রিন 72 পিপিআই করে দেবেন। তাহলে ওকে দিই যে এটা কিন্তু একদম স্কোয়ার হয়েছে। তো যদি আমি একটা উদাহরণ দেখাই, এখান থেকে আনি, থেকে এগুলো বিভিন্ন সময় প্র্যাকটিসের সময় করা হয়েছে আমার, তো এটাই নেই। এটা আমি অনেক দিন আগেই করছিলাম। এটা আরিফ আজাদ ভাইয়ের গ্রুপ, আরিফ আজাদ কয়েন, ওটার মধ্যে পোস্ট করা হয়েছিল। তারপর প্রায় 1000-এর উপরে রিয়েক্ট করছি দেখলাম। এরপর থেকে মোটামুটি উৎসাহ পাইছি, কারণ এটা আমার প্রথম ছিল, ডিজাইন ছিল। আর এটা করতে প্রায় 1.5 দিন সময় লাগছে। করতে কিন্তু বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো লাগছে। তখন আব্দুর রহমান ভাই এটাকে মানে রিভিশন দিতে 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 প্রায় 1.5 দিন সময় লাগাই দিচ্ছে এটা, কারণ তখন নতুন ছিলাম তো কোনোটাই ঠিক মতো হয় নাই। আচ্ছা, এই যে এটা দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নীলের মধ্যে কালো, অর্থাৎ ডার্ক ব্লু কালার। তো এটা নেওয়ার জন্য প্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তো এখানে একটা ক্লিক করলেও চলবে, অথবা যদি আমি এবার এদিক থেকে একটা টান দিই, তো 1000 বাই 1000 পিক্সেল কিন্তু হয়ে গেছে। তাহলে এটা কালারটা এখানে ডাবল ক্লিক করলে এখানে যে ব্লু কালারটা আসবে, এই ব্লু কালারের মধ্যে এই যে এইদিকে যে একটা কালো আছে, এই কালো একেবারে গাঢ় কালো না, হালকা এই যে নীলের মধ্যে করলাম, এখান থেকে নিলাম। তো এটা কিন্তু আবার যদি ডিজাইন কনসেপ্টের সাথে ম্যাচ না করে, তো এখান থেকে কিন্তু চেঞ্জও করা যাবে, সমস্যা নেই। চেঞ্জ করলাম একটু, এখন মোটামুটি মনে হইতেছে একটু কালো দরকার। মোটামুটি ঠিক আছে। তো এটা দেওয়ার পর এখানে যে উপরে যে ডিজাইনটা ব্যবহার করা হয়েছে ওইগুলো কিন্তু এলিমেন্ট বলা হয় এগুলোকে। আর এই এলিমেন্টগুলো আপনি চাইলে নিজেও বানাইতে পারেন, তবে নিজে বানাইলে কিন্তু এটা সময় নেবে অনেক, এই যে সুন্দর করে ডিজাইন করা। এখন এটি কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারেন ফ্রিপিক থেকে ডাউনলোড করে। ফ্রিপিক থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। আর এইগুলোর একটা প্যাক আছে, মানে একবারে ডাউনলোডের ফাইল আছে, আপনার কষ্ট করে খুঁজতে হইব না। তো এটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে। আর গত ক্লাসের যে আইকনগুলোর কথা বলছিলাম, ওইগুলো উপরে আব্দুর রহমান ভাইকে বলার পর উনি বলছে যে কি নিজে নিজে যদি নামান তাহলে সেটা আপনাদের সবসময় মনে থাকবে, এই কারণে পরে আর দেওয়া হয় নাই। তো ওইগুলো কি আপনারা বার করতে পারছিলেন আইকনগুলো? কাজই তো করতে পারিনি, নাই করতাম আর কি। আচ্ছা, কাজ করলে আপনারা গুগলে সার্চ দেবেন, তাহলে নামাইতে পারবেন। আগে ফ্ল্যাট আইকন থেকে সহজে নামানো যেত, এখন ফ্ল্যাট আইকন প্রিমিয়াম করে দিচ্ছে কিছুদিন হলো, এই কারণে ওখান থেকে আর নামানো যায় না। তো আপনারা যদি ফ্রি যে আইকনটা নামাইবেন, ধরেন ইমেল আইকন, ফ্রি ইমেল আইকন, তারপরে হচ্ছে যেই ফরম্যাটে নামাইবেন, আপনারা পিএনজি ফরম্যাটে নামাই না, যে এটা নামাইলে আপনাদের সমস্যা হতে পারে ব্যবহারের ক্ষেত্রে, কালার চেঞ্জ আর বিভিন্ন সমস্যা। তো এই ক্ষেত্রে আপনারা নামাইতে পারেন হচ্ছে এআই ফরম্যাট বা ইপিএস ফরম্যাটে, বিশেষ করে ফ্রি ইমেল আইকন ইপিএস ফরম্যাট, এইটুকুলিকে দিলে দেখবেন অনেক সাইট আসছে, সেখান থেকে নামাইতে পারবেন।
পিএস ফরম্যাটে নামাইলে তাহলে একদম কালার চেঞ্জ সহ সব ভেক্টর ফরম্যাটে নামবো আর কি। আচ্ছা, তো এখানে প্রথম আমাদের লিখতে হবে হচ্ছে, এটা লক করে দেই যে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দেবেন। এটা আরিফ আজাদ ভাইয়ের একটা উক্তি, সম্ভবত টুইট করছিলেন এটা। তো রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, এটা লিখবো। তো লেখার জন্য এখানে টেক্সট টুলটা নেওয়ার পর এই যে একেবারে ছোটো, এটাকে বড় করি। কত হইল, 50 দিই। 50 দেওয়ার পর এখানে কালারটা সাদা করে দিই, হোয়াইট করলাম। এখন এটা কিন্তু ইংরেজিতে লেখা আসবে, তো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, সুতন্নি এমজে। তো প্রথমে সুতন্নি এমজিতে লেখার পর আমার যে ফরম্যাটটা পছন্দ হয়, যে ফন্টটা পছন্দ হয় ওই ফন্টে লেখা হবে। তো প্রথমে সুতন্নি এমজি নিলাম, নেওয়ার পর লিখি কন্ট্রোল-Alt-D, তারপর রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, একটা নিচে দিই, আল্লাহকে ডাকুন, তারপর তিনি দিনের আলোতে আপনার জীবনকে রাঙিয়ে দেবেন। তো জীবনকে, এটার পরে একটা এন্টার দিই। এখন দেখেন এটার মধ্যে এটার যে লাইনটা এটা সেন্টার করি, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। মাঝ বরাবর যেহেতু আমরা বসাবো এটা, তো এটা কিন্তু মোটামুটি ছোট দেখা যাচ্ছে লেখাটা। তো আমরা যেই ফন্টে নিব সেই ফন্টটা আগে নিয়ে নিই। তো ফন্ট এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট দেখতে পারি, আমার এখানে অনেকগুলো ইনস্টল করা আছে, এই কারণে আমার এখানে সবগুলো ফন্টে পাওয়া যাবে প্রায় বাংলা। আর আপনারা বেশি ফন্ট আবার ডাউনলোড করেন না, বেশি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলে আপনার পিসি কিন্তু স্লো হয়ে যাবে। আর যার যে 4 GB র্যাম, আপনি কিন্তু মারাত্মক ঝামেলায় পড়বেন বেশি ফন্ট যদি ইনস্টল করেন প্রয়োজনের চাইতে। এটা কিন্তু প্রচুর র্যামের মধ্যে প্রচুর জায়গা খায়। তো তিস্তা এমজি দিলাম, একটু বড় করি দেখি। তিস্তা এমজি ফন্টটা খুব একটা ভালো লাগছে না, তো এখানে আমি 2টা ফন্ট ব্যবহার করছি, দেখি কোন কোন ফন্ট আমি নিজে ভুলে গেছি। তো এখানে শরীফ তিস্তা আছে, না শরীফ তিস্তাও না, দেখি সুতন্নি সুশ্রী, ওইটা দেখি। সুতন্নি সুশ্রী এমজে, হ্যাঁ এই ফন্টটাও ভালো আছে। তো এই ফন্টটা দেখি, এই ফন্টটা কি, সম্ভবত উর্মি এমজে হতে পারে। এই যে উর্মি এমজে, হ্যাঁ ঠিক আছে উর্মি এমজে। তো ফন্টটা 50 দিই, না একটু বড় করতে হবে। হ্যাঁ মোটামুটি সাইজ ঠিক আছে। তারপরে যে দেখুন মাঝ বরাবর আমি কিন্তু এখানে এর মধ্যে 2টা শব্দকে আমি আলাদাভাবে অন্য ফন্টে এটাকে কিন্তু আমি হাইলাইট করছি, মানে আল্লাহকে ডাকতে হবে, বিষয়টা কিন্তু মানে গুরুত্বপূর্ণ এই পুরো প্যারাতে। এই গুরুত্বপূর্ণ কাজটা হাইলাইট করে দেব। হাইলাইট করার জন্য এই ফন্টটা হচ্ছে সম্ভবত মাহফুজ একে MCB2, সম্ভবত এই ফন্টটা, হ্যাঁ এই ফন্টটাই। তো আপনারা এই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাই। আমার ক্রোমে ঢুকি, এখানে ঢুকে তারপর দেখবেন হচ্ছে লিপিঘর.com, LIPIGHOR, লিপিঘর। এটা হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোডের জন্য অন্যতম কী বলা হয় স্বর্গক্ষেত্র আর কি। অথবা fontbt.com, ওইটাও ব্যবহার করতে পারেন। যে দেখেন এখানে প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। তো এখানে সার্চ বক্সটা কোথায়, এই যে
এখানে কিন্তু ওই যে দেখা যাচ্ছে আলিনুর কথা, আলপনা, হালদার, দীপান্বিতা, এগুলো কিন্তু ফন্টের নাম। তো এই যে ইউনিকোডও আছে, আবার আনসি স্টাইলেও আছে। এখানে চাই, এখান থেকে আপনার যে ফন্টটা প্রয়োজন সেই ফন্টটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখবেন কিছু একটা লিখবেন, লেখার পর এই যে ধরেন আমি এখানে লিখলাম, তো এখানে তো লেখা আছে, আমার সোনার বাংলা লেখা আছে। এখন এই লেখাটার মধ্যে দেখবেন কোনটা কোন স্টাইল, আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটা নিয়ে নামাবেন এখান থেকে। যেমন আমি ময়ূক ফন্টটা কিন্তু সুন্দর দেখে যাইতেছে, এটা অনেকগুলো ডাউনলোড হয়েছে। কোনটা ডাউনলোড করলে বেটার, ইউনিকোড আর আনসি। এখানে ইউনিকোড আর আনসির মধ্যে তফাৎটা হচ্ছে, আপনি যেটা ইউনিকোড সেটা হচ্ছে ইন্টারনেটে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটে ব্যবহার করতে পারবেন বলতে যে আমি যে এখানে যে বাংলাটা লিখি, যে এই সার্চ বক্সে, এই বাংলাটা কিন্তু ইউনিকোডে আসে। আর এই যে ৭০ MZ যে বাংলা ফন্টটা, এই বাংলা ফন্টটা হচ্ছে আমি মানে যদি আমার এখানে ইনস্টল করা থাকে আমি শুধুমাত্র এখানে ব্যবহার করতে পারবো, এটা ইন্টারনেটে গেলে ফন্টগুলো ভেঙে যাবে একদম। তো এগুলো আপনি ব্যবহার করবেন, ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। ডিজাইনে কিন্তু আনছি ফন্টটা বাংলাতে বেশি ব্যবহার করা হয়, কারণ এটার মধ্যে স্টাইল অনেক বেশি থাকে। তো এই ফন্টটা আপনি একই ফন্টের আবার ইউনিকোড এবং আনসি দুই স্টাইলই পাবেন। তো আপনি যদি ইউনিকোড ভার্সন ব্যবহার করতে চান, এই যে কন্ট্রোলার বি দিয়ে, বড় বি দিয়ে, তাহলে আপনি ইউনিকোড নামাবেন, বা আপনি চাইলে দুইটাই নামাতে পারবেন। এই যে আমি এখানে প্রয়োজনে ময়ূরটা দেখছিলাম, এই যে ময়ূর ফন্টের ভিতরে ঢুকলাম, এই যে এখানে লিখে পরীক্ষা করতে পারবেন যে আপনার লেখাটা কোন স্টাইল হবে। এই যে এখান থেকে ডাউনলোড করা যায়। এই যে এখানে স্টাইল কয়টা আছে এটাও লেখা আছে, নকশাকার দেওয়া আছে, ধরন যা আছে সবগুলো দেওয়া আছে। 2021 সালে প্রকাশিত হয়েছে 6 অক্টোবর। ইতিমধ্যে 26,000 বার ডাউনলোড হয়েছে, মানে জনপ্রিয় একটা স্টাইল। এখান থেকে ডাউনলোড, এই যে এটা কিন্তু দুইটা স্টাইলে পাওয়া যাইতেছে। এই যে এখান থেকে ডাউনলোড করলে এখানে উপরোক্ত বিষয় একমত ডাউনলোড, দেখে এটা কম্প্রেসড এই ফোল্ডারটার মধ্যে এটা ডাউনলোড হইতেছে। তো ডাউনলোড দিলাম, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখান থেকে ডাউনলোডের পর কম্প্রেসডের মধ্যে যে এটাকে আমি যদি আনজিপ করি, তো আগেরটা আমি ডিলিট করে দিই। ওই যে এখানে ময়ূকের মধ্যে সবগুলো আনসি ওয়ান, আনসি বি1, আনসি বি2 ইউনিকোড 3 ফরম্যাটেই কিন্তু এটা ডাউনলোড হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু উভয় ফরম্যাট আপনি ইনস্টল করতে পারেন। সব ফন্টের মধ্যে কিন্তু ইউনিকোড আনসি দুইটা থাকবে না, কিছু কিছু ফন্টে নাও থাকতে পারে। তো আনসি বি1 যেটা আমি এটাই ব্যবহার করতেছি, এইটাই আমি ইনস্টল করার ক্ষেত্রে এখানে যে আপনি একটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করলে এখানে দেখবেন 2-3 নম্বরে ইনস্টল নামে একটা অপশন আসছে, ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো এখানে যেহেতু দুইটা আছে আমার দুইবার করতে হবে, তো এটা সময় বাঁচানোর জন্য দুইটা একবারে সিলেক্ট করার পর রাইট ক্লিক মাসে, তারপরে ইনস্টল দিচ্ছি, ইনস্টল হইতেছে দুইটা। ওই যে আমার দুইটা ইনস্টল হয়ে গেছে। এটার নাম কি, ময়ূক আনসি বি1। তো আমি কিন্তু চাইলে যে অপর দুইটা ভার্সন আছে আনসি বি2 ইউনিকোড, এই দুটো আমি তো ইনস্টল করতে পারি, কিন্তু ইনস্টল করলে আমি ইউনিকোড সচরাচর ব্যবহার করি না। তো আমি যদি ব্যবহার না করি এক্ষেত্রে আমার র্যামের জায়গা খেতেছে পাওয়া। তো আমার যদি প্রয়োজন হয় আমার ফোল্ডারে তো এটা আছে, আমি এখান থেকে ডাউনলোড করে আমি এখান থেকে আবার ইনস্টল করতে পারবো, বা এখান থেকে যদি কেটে যায় তাহলে আমি আবার ডাউনলোড করতে পারবো, যেহেতু ফ্রি, সমস্যা নেই। যেটা আমি ময়ূক ডাউনলোড করলাম, ওই যে চাইলে কিন্তু এগুলো আমি ময়ূকেও দেখতে পারি। এখানে লিখি MY, লিখি ময়ূক বানাম কেমন লিখি, দেখি এর সিরিয়ালে এই যে মায়ক সিরিয়াল, এই যে ফন্ট হচ্ছে এরকম। তো এটা আমার কাছে এটাই ভালো লাগতেছিল আগেরটা, তো আমি ওইটাই রাখি। এটা ইনস্টল করার পর কি এখানে অটো শো করবে এতে? না, ওটো শো করবে না, আপনি এখান থেকে খুঁজে নিতে হবে এখানে নাম কি, এই নাম দিয়ে সার্চ দেবেন, বা এখানে সিরিয়ালে দেখবেন। মানে ওখানে কি চলে আসবে না ওইটা বলতেছে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে আসবে এখানে ইনস্টল করার পরে। আচ্ছা। তো অথবা আপনি চাইলে লিপিকর যেগুলো, এগুলোর নামের আগে দেখবেন LI দেওয়া আছে ফন্টের নামের আগে, দেখলে চিনবেন। তো
তো এটা গেল হচ্ছে বাংলা ফন্ট, অথবা আপনি fontbd.com থেকেও নামাইতে পারেন। fontbd.com fontbd.com থেকে নামাইতে পারবেন। আবার যদি ইংরেজিতে কোনো ফন্ট নামাইতে চান তাহলে ইংরেজি ফন্টগুলো নামার জন্য অন্যতম বড় একটা ওয়েবসাইট হচ্ছে thefont.com। এই যে ফন্টবিডি ওপেন হয়েছে, ফন্টবিডিতে 94টা ফন্ট আছে, তো এখান থেকে খুঁজে খুঁজে আপনি নিতে পারবেন। ডাউনলোড করার পর ইনস্টল প্রক্রিয়া একই। তো এখানে ইংরেজিতে যদি নামাচ্ছেন দাফন্ট, DAFONT, thefont.com, এটাতে যেতে পারবেন। আবার আরেকটা আছে গুগলের জন্য, মানে গুগলের তার নিজস্ব লাইব্রেরিতে রাখছে, এটা হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্ট, তো গুগল ফন্ট থেকে হয়েছে fonts.google.com, এটার মধ্যে ঢুকতে পারেন। এই যে দা ফন্টের মধ্যে, দা ফন্টের সুবিধাটা হচ্ছে এটার মধ্যে আপনি যেই স্টাইল চান ওই স্টাইলে নামাইতে পারেন। যে সেদিন বলছিলাম সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট ফন্ট, ফেন্সি, ওইগুলো ওই যে দেখেন ফেন্সি টাইপের ফন্ট যদি খুঁজতে চান তাহলে দেখেন ফেন্সি সিরিয়াল আছে। তারপরে হচ্ছে আপনি যদি আবার বেসিক যে সেন্স সেরিফ ফন্ট যদি দেখতে চান, সেরিফ ফন্ট, মানে যেই ফন্ট খুঁজতে চান ওইখানে আছে। তারপরে আছে এখানে আপনি যে সার্চ দেন, সার্চ দিলে পাবেন, ওইটা আমি এখানে সার্চ দিলাম তো। তারপরে আছে এখানে আছে গুগল ফন্টস, হচ্ছে দিলাম তো। এই যে রোবোটো, এটা 1 নাম্বার ইস্যু করতেছে। রোবোটো স্ল্যাব, রোবোটো কন্টেন্টস, রোবোটো মনো, তারপর রোবোটো স্ল্যাব, এগুলো আছে 1 2 3 4টা ফন্ট। তো এখান থেকে রোবোটো যে ক্লিক করি আমি, তো এখান থেকে রোবোটো আসবে। এই যে রোবোটোর বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে যদি আপনি এই স্টাইল নামাইতে চান তাহলে এখানে সিলেক্ট স্টাইল এগুলো করবেন। আর তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনি রোবোটোর যা যা ভার্সন আছে, মানে যে ইটালিক, তারপরে আছে রেগুলার, তারপর বোল্ড, এক্সট্রা বোল্ড, মিডিয়াম, সেমি বোল্ড, সবগুলো একসাথে নামাইতে চাইলে যে এখানে ফন্ট ফ্যামিলি, মানে গুগল থেকে ডাউনলোড ফ্যামিলি দিলে এই যে ফাইলের ভিতরে একদম রোবোটোর যা যা বংশধর আছে সব একসাথে নেমে যাবে। তো আমার এখানে যেহেতু অলরেডি সবগুলো আছে তো আমি আর নামাইলাম না। এখানে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের বেলায় দিনের আলোতে আপনার জীবনকে রাঙিয়ে দেবেন। এরপরে আরেকটা লেখা আছে, ওটা কে লিখছে, আরিফ আজাদ, এই কারণে তার নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি এখান থেকে টান দিয়ে নামটি আরিফ আজাদ, এখানে আরেকটা কথা হচ্ছে, যদি এখানে আমি যেহেতু এই যে সুতনিয়ান যেতে লিখছি, সুতনিয়ান যেতে লেখার পর যদি আমি এখানে ইউনিকোড ফন্টে স্টাইল চেঞ্জ করবার চাই তাহলে কিন্তু এই যে ফন্টগুলো ভেঙে যাবে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি যেই স্টাইলে ফন্ট চেঞ্জ করতে চান ওই চেঞ্জের ক্ষেত্রে আপনি যদি মানে বাংলা আনসি ভার্সন যদি ব্যবহার করেন তাহলে আনসিতে আমরা কনভার্ট করতে দেবো। এই যে দেখেন আমি এখান থেকে যদি অন্য একটা ফন্টে বাংলাতে বংশায়ন, যে এই যে এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু যদি আমি দেখি আমার ইউনিকোড ফন্ট আছে কিনা কোনোটার, এই যে একটা পপুল ইউনিকোড নামে একটা ফন্ট আছে, বুঝলাম না এটা কাজ করলাম নাকি, কি ইউনিকোড দেওয়া কি ফন্ট আছে, ওইগুলো ইংরেজি ফন্ট, এই কারণে কাজ করতেছে না। আমার অনেকগুলো ছিল ইউনিকোড, না কিছুদিন আগে আমি অভিযান চালাইছিলাম, ইউনিকোড আমি রাখি নাই তাহলে। আচ্ছা, তো আরিফ আজাদ লেখাটা যেহেতু নর্মাল, এটা আমি শুধু নেম যেতে রাখবো, কারণ এটা আমার স্টাইলিশ করার প্রয়োজন নেই, এটা হচ্ছে রেফারেন্স নাম আর কি। এখানে শুধু নিয়ে এটার ফন্টটা আমি অনেক কমায় দিই,
এখানে যখন আপনারা ডিজাইন করবেন তখন কিন্তু কন্ট্রোল জিরো দেওয়া দিলে একদম মানে আপনার স্ক্রিন সাইজে এটা বসে যাবে। আর যদি কন্ট্রোল ওয়ান দেন তাহলে মানে এটা আপনার অরিজিনাল যে সাইজটা ওইটা শো করবো। যদি দেখেন আমার স্ক্রিন থেকে আর অনেক বড় দেখাইতেছে, কারণ 1000 পিক্সেল আমার স্ক্রিন থেকে বড়। কন্ট্রোল ওয়ান দিলে এটা দেখতে পারবেন। আর কাজ করার সময় কন্ট্রোল জিরো দিলে তখন আপনার স্ক্রিনে ফিট হয়ে যাবে। এটা আপনার জুম ইন জুম আউট করে ফিট করতে হবে। তো আরেক হাজারটা একটু ছোটো দিই, 40 আছে, আমি 35 দিলাম। এটা 75 রাখি। রাখার পর আমাদের যে লোগোটা আছে লোগোটা এখানে এনে বসাতে হবে। 1-to-1 স্কুলের লোগো PNG ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। পিকচার্স 1-to-1 স্কুল লোগো। তো এখানে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড যেহেতু কিনেছি মোটামুটি ব্ল্যাক কালার মতো, তাই আমি হোয়াইট কালারের লোগোটা নেব। এখানে 2 কালারের লোগো আছে, তাই আমি হোয়াইটটা নিলাম। তো এটা একটু ছোটো করি, এটা আরও ছোটো করতে হবে। তো এখানে আমার এখানে যে মেন যে শব্দগুলো আছে ওইগুলো কিন্তু আবার হাইলাইট করে দিতে হবে, যাতে ডিজাইনটাও সুন্দর হয়, প্লাস এটার যে মানে শব্দগুলো এই শব্দগুলো যাতে সবার চোখে পড়ে। তো এখানে আইড্রপার টুল নিলাম, নেওয়ার পর এই লোগো থেকে কালারটা নেব হাইলাইট করার জন্য, অথবা অন্য কালারও করতে পারেন, তবে লোগোর কালারে করাটাই সবচেয়ে ভালো। তো তারপরে আলো, যে দিনের আলো দিয়ে কী দিয়ে করবেন, দিনের আলো। তো দিনের আলোটাও হাইলাইট করি, আইড্রপার টুল নিয়ে ইয়ে করে দিই। তারপরে আছে ভাঙিয়ে দেবেন, এটাও করি। আইড্রপার টুল নিলাম, এটা থেকে দিলেই হবে, এটা দিয়ে দিলাম। এখন কিন্তু আগের থেকে কিন্তু ডিজাইনের চেহারাটা একটু চেঞ্জ হয়েছে, এটা এমবেড করতে হবে। এমবেড করার পর এটা একটু ছোটো করে দিই। একটু হবে, এগুলো সময় নিয়ে করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। তো এটা উপরের দিকে এটা দেখি একদম মাছ বরাবর রাখি, লাইন টু আর্টবোর্ড বরাবর এবার কোনো দেখা যাইতেছে না, লাইন সেন্টারে রাখি, সেন্টারে রেখে এবার মোটামুটি ঠিক আছে। আর আরিফাজাত লেখাটা আর উপরে হবে, এটাও সেন্টার করি। এখন এই উপরে যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলো আনতে হবে। এলিমেন্টগুলো আমার এখানে ডাউনলোড করা আছে, এই কারণে দেখি এগুলো কোথায় আছে। এই এলিমেন্টস ফিল্টারে বিভিন্ন জাতের এলিমেন্টস আছে। তো এর মধ্যে দেখি এখান থেকে আমি কোনটা, এটা ওপেন করে জিপিএস ফরম্যাটে, এই কারণে আমি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। এই বক্সটা এটা নেই, দেখেন এটার সাইজের তুলনায় কিন্তু অনেক ছোটো, কেন বড় করতে হবে। তো বড় করে এটার কালারটা চেঞ্জ করি, আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা পিক করি। কালারটা হয়ে গেলে এখন এটাকে আনগ্রুপ করতে হবে, কারণ দুইটাই যে একসাথে মিশে আছে। এখন এইগুলোকে আবার একসাথে গ্রুপ করতে হবে, উপরের গুলো কন্ট্রোল জি, আর নিচেরগুলো একসাথে কন্ট্রোল জি। এটা উপরে দিই, এটা নিচে দিই। তো এটা ফন্টের যে সাইজটা আছে, লেখার যে সাইজটা, এটার সাথে সমান করে দিতে হবে। তো সমান করে দিলাম, একটু ছোটো করতে হবে মনে হইতেছে, একটা সাইড মিলাই সেটা মিলছে। শিফটে চাপ দিয়ে ধরে তারপর কাজ করবেন, তাহলে আর ডিজাইনটা নষ্ট হবে না। একটু উপরে তুলে দিই, এটাও সেমভাবে কাজ করতে হবে। এটা একটু চেঞ্জ করতে হবে, এই পর্যন্ত
শিফটে চাপ দিয়ে ধরে একটু দিকে আনতে হবে। বা চাইলে যদি এখানে দেখেন এটা রেশিওটা ঠিক আছে, এই জায়গায় এটা ছোটো দেওয়া হয়েছে, এই জায়গায় বড় দিলে আসলে কিন্তু মানাইতেছে না, কারণ উপরে উপরেও নিচে উপরে। তো এটা দেখি একটু কমাই। এখন যেহেতু এটা মাপ ঠিক আছে, তো এখন বিদায় কমানো যাবে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আর এটা একটু উপরে উঠবে, যেহেতু এখানে স্পেসটা কম। এই যে বাহিরে যে স্পেসটা দেখতেছেন, এটাকে কিন্তু ডিজাইনের ভাষায় নেগেটিভ স্পেস বলা হয়। নেগেটিভ স্পেসটা গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু এই পুরো ডিজাইনটাকে ফুটিয়ে তোলে। তো এটা দিয়ে খেয়াল রাখবেন। তো এখন আমার এই উপরে যে এই দূরত্বটা আছে, এই নিচেও কিন্তু সেম দূরত্ব রাখতে হবে। আর এই যে এই জায়গায় কিন্তু আমাদের মনে হয় জুম করে দেখি, এই যে স্পেসগুলো, এই স্পেসগুলো একটু কমাইতে হবে। তো আপনারা কেউ বলতে পারবেন যে এখানে এই স্পেসগুলো কীভাবে কমাইতে হয়? এই যে এই লেখার যে ভিতরের স্পেসগুলো, অ্যালাইন দিয়ে করা যাবে? না এ লাইন দিয়ে হচ্ছে আপনার এটা অবস্থান নির্ণয় করা হয় এ লাইন দিয়ে। আমার হচ্ছে এই যে ভিতরের যে এই যে দুইটা লেখার মধ্যে হচ্ছে এই যে দূরত্বটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কীভাবে কমানো হয়। আচ্ছা, সমস্যা নেই। এই গ্যাপটা হচ্ছে, সরি, এই গ্যাপটা কমানো হচ্ছে ইয়াতে, এই যে কন্ট্রোল টি ক্লিক করবেন, তাহলে হবে। এই যে কন্ট্রোল টি ক্লিক করার পর ওই যে দেখেন এখানে লিডিং, হ্যাঁ লিডিং আসছে। লিডিং থেকে যদি আপনি কমান, লিডিংটা কিন্তু যে এখান থেকে অটো দেওয়া থাকে, তো অটো দেওয়া থাকলে আপনি এখান থেকে কমাবেন আস্তে আস্তে, দেখবেন আপনারটা কি ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয় তাহলে তো হয়ে গেল, আর নয়তো এটা কমাইতে বাড়াইতে হতে পারে। তো আমারটা একটু দেখি অটোমেটিক কত ছিল, অটো ছিল 90, 88। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, 88 দিয়ে ঠিক আছে। তো এখন দেখতে হবে যে আমার এই তিনটার মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা দেখি সমান করি, এটা কেটে দিই। এই দূরত্ব, এই যে এই উপরেরটা, মাঝেরটা এবং এটা, এই তিনটার দূরত্ব কিভাবে মানে জাস্টিফাই করতে হয়, মানে এই দূরত্বগুলো সেম করতে হয়, সেটা কমান্ডটা কি কেউ বলবেন? এটা হচ্ছে অ্যালাইন দিয়ে করতে হবে। হ্যাঁ, লাইন থেকে ভার্টিক্যালি ইয়া করতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল করলাম তো হয় না। তারপর সেন্টার দিতে। এই যে ভার্টিক্যাল চলে যাইতেছে তো। আরেকবার বলবেন একটু বললে? আচ্ছা, এটা উপরের ওইটাকে ক্লিক করতে হবে মনে হয় আগে। উপরে কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ক্লিক করলাম। এখন এটা দিতাম না, হইতেছে না তো। এটা কি আমার বললেন? এখানে আরেকবার বলেন। সমস্যাটা হচ্ছে এই যে এখানে আমার ইয়া করা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, এই কারণে আমার এই যে যখন আপনার ইয়াটা কিন্তু ঠিক আছে, এটা দিয়ে করতে হবে, কিন্তু এটা হচ্ছে যে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করার পরে তারপরে কাজ করবে, যে এখানে কিন্তু কাজ করছে। আমার অ্যালাইন টু আর্টবোর্ড করা ছিল, এই কারণে দেওয়ার পর আর্টবোর্ডের সাথে তিন ভাগের সমান দূরত্ব বজায় রাখছে। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। তো এখানে এই যে আপনাদের কিন্তু এই যে আমি এটা জিজ্ঞেস করছি এই কারণেই, কারণ আপনারা কিন্তু এই সমস্যা করবেন। এখানে দেখবেন অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, আপনারা এটা মানে ক্লিক করতে করতে সময় যাবে, এটা অনেক সময় খেয়াল থাকে না। তো এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করছি যাতে এটা মনে থাকে, পরবর্তীতে সমস্যা হলে আপনারা নিজেই সমাধান করতে পারবেন। তো এটার পরেও দেখবেন এখানে অনেক সময় কিন্তু হয় না, স্পেসগুলো সমান হয় না, যে এখানে দেখা যাচ্ছে এটা সমান হয় নাই। তো এখানে যখন এটা না হবে, কারণ এখানে যে দেখেন ফন্টের যে ফন্ট ব্যবহার করার পর ফন্টের সবগুলো কিন্তু বক্স সমান আকারে হয় না, যে এর উপরে এই লেখার উপরে যে বক্সের যে সাইজটা ততটুকু, নিচে কিন্তু এর সাথে বেশি, এই কারণে কিন্তু সমস্যা হয়। তো তখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর এই জায়গাগুলোতে মানে দূরত্বটা ঠিক করতে হয়। এখানে একটু অন্য একটা কালার দিই, হালকা কালার দিলাম। এই যে এখন একটু ছোটো হবে, মোটামুটি
ঠিক আছে, এটা যদি আমি টানতে নিচে আনি, এই যে দেখেন এখানে কিন্তু দূরত্বটা অনেক বেশি হয়েছে। এই সমানে রাখতে হবে, রাখার পর এটাকে নিয়ে এই যে এটার সমান করে দিতে হবে। এই যে করে দিলাম, এখন ঠিক আছে দূরত্বটা। যখন ওই যে ওই ফাংশন দিয়ে হবে না তখন এইভাবে করতে হবে ম্যানুয়ালি। তো মোটামুটি হয়েছে। তো এখন দেখি এটাকে যদি আমি আবার করি, ফন্ট সাইজটা যদি বাড়াই, হাইলাইট করার জন্য 80 সাইজ দিলাম। আশি সাইজ দিলে তাহলে আমার এখানে আবার লিডিংটা আবার বাড়াইতে হতেছে। তো লিডিংটা একটু বাড়াই। যদি আপনাদের যে এভাবে সমস্যা হয় তাহলে যে অনেক সময় এভাবে কাজ করতে হবে। এটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে বের করে নিতে হবে। তারপর এই যে পুরোটা একটা বক্সে রাখলাম, রাখার পর আবার নতুন করে মানে যদি ভিতরে অন্য ফন্ট ব্যবহার করলে সময় অ্যালাইনমেন্টে কিন্তু সমস্যা হয়। তো তখন কী করবেন, তখন ওই যে নতুন আরেকটা নেবেন, ওইটার মধ্যে হচ্ছে যে সেম ফন্টের যেগুলো এগুলো একসাথে রাখবেন। এই যে এটা আলাদা, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত আলাদা। কন্ট্রোল এক্স, মাঝেরটা এটা আলাদা। তো এখানে একটা নিয়ে কন্ট্রোল বি, তারপর আবার তিনটে একসাথে ধরে এখান থেকে আবার এই যে অ্যালাইনমেন্ট করে দেবেন সেন্টার। তারপরে নিচেরটা নামায় দিয়ে নিচে আরও, তারপরে হচ্ছে এই যে এই তিনটা সিলেক্ট করার পর সরি এই যে দেখেন আবার সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন এখন কিন্তু এটা কিন্তু ঠিক জায়গায় বসতেছে না। তো এটা কিন্তু আমার লিডিং কমাইতে হবে, কারণ এটার মধ্যে লিডিং অনেক বেশি। তো ওটু করার পর দেখি কত প্রয়োজন হয়। 88 দিলাম, এটার লিডিংও কমাই 88। এখন এই দুটার মাঝ বরাবর এটাকে বসাইতে হবে। এটা কিন্তু ম্যানুয়ালি বসবে না, কারণ এটা কিন্তু স্টাইলিশ ফন্ট, আর স্টাইলিশ ফন্টের আঁকা বাঁকা বিভিন্ন সাইজ থাকে, তো এই কারণে ঝামেলা করে এটা। তো এটা একটু নিচে নামাই, মোটামুটি একটু নামাইতে হবে। মানে আপনারা খেয়াল রাখবেন যে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু যাতে উপরে এটার সাথে বজায় থাকে। এই যে এখানে যে জায়গাটুকু একটু চেঞ্জ করে দিই, এই জায়গাটুকুর সাথে এই যে উপরের যে এই জায়গাটুকু মিল রাখবেন। দেখেন এটা কিন্তু মিলছে, কিন্তু এই যে উপরের রাতের আন্দারে ওইটার সাথে মিলে নেই। যেহেতু মিলছে না, তো এটা রাতেরটা এটা উপরে তুলি, একটু নিচে নামবে অনেকক্ষণ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা ডিলিট করে দিই। এই যে এখন কিন্তু তিনটার দূরত্ব একদম সমান। এখন এগুলো আমি একসাথে অ্যালাইনমেন্ট করি, অ্যালাইন করলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, কারণ এগুলোর আর কাজ নাই। তো না থাকলে এখন আবার এই যে এই উপরেরটা নিচেরটা এই দুটার দূরত্ব আবার সমান করতে হবে। এখানে এটা একটু উপরে তুলি, না বেশি উঠে গেছে, একটু নিচে নামাই, ঠিক আছে। তো এখন এই দূরত্বটাকে কপি করে নিই, এটা নতুন রেক্টেঙ্গেল নেই, কপি করলাম, হ্যাঁ ঠিক আছে। দূরত্ব ড্রেগ করলাম, তাহলে এই সবগুলো একসাথে আবার অ্যালাইনমেন্ট করি, হ্যাঁ ঠিক আছে। এখন আমার এইগুলো গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপ করার পর এখন ওই জিনিসে আরিফাজাত লেখাটা আছে, আরিফাজাত লেখাটা একটা বাউন্ডারির ভিতরে রাখা হয়েছে, কারণ এটা কিন্তু এখানে খুব একটা ভালো দেখা যাইতেছে না, আর নিচের দিকটা একটু কেমন কেমন জানি লাগতেছে। তো এটার জন্য এখানে বাউন্ডারি দিতে হবে। আমি প্রথমে রেক্টেঙ্গেল দিয়ে করছিলাম,
তো রেক্টেঙ্গেল ভালো লাগে নাই, তারপরে মানে রেক্টেঙ্গেলে রাখছি কিন্তু পরে ডটেড করে দিছি। তো এটাকে যদি আমি কালারটা কপি করি, কপি করার পর এখান থেকে স্ট্রোক করে দিলাম, স্ট্রোক দিলাম 1.5 দেওয়াটাই ভালো, কারণ 1 একটু বেশি চিকন হয়ে যায়, তো 1.5। এখন দেখেন এটা দুটা একসাথে করার পর অ্যালাইনমেন্ট করি। এই যে ফন্টের ক্ষেত্রে কিন্তু এই যে যখন ফন্টগুলো ব্যবহার করবেন তখন অ্যালাইনমেন্টটা একটু ঝামেলা করে, বক্সটা একটু উপরে উঠে দিই। এবার ঠিক আছে, চোখের আন্দাজে কিন্তু অনেক সময় করতে হয়। তো এই যে দেখেন এখন Ctrl 0 দিই, তো দেখেন এটা কিন্তু এখন খুব একটা ভালো লাগতেছে না। তো মানে একটু বক্স এখানেও যেহেতু একটা মানে ফিল কালার ব্যবহার করা হয়েছে, এখানে মোটামুটি ফিলের মতো হয়ে আছে, তো এই কারণে ঝামেলা করতেছে। তো এটাকে যদি আমরা ডটেড করবার চাই, ডটেড করতে চাইলে এখানে স্ট্রোক মেনুতে যেতে হবে। স্ট্রোক মেনুতে যাওয়ার পর এখানে ড্যাশড লাইন, এটা ক্লিক করে দিলেই কিন্তু এটা ডটেড হয়ে গেছে। তো এখানে আমি যদি ডটেড করবার চাই তাহলে হচ্ছে দুটা সমান দিতে হবে, গ্যাপ এবং ড্যাশ দুটা সমান। দেখেন ডটেড হয়েছে। তো এটার দুই সাইডে একটু কমাই দিয়ে, যে দেখেন আমার কিন্তু দুই সাইডেতে কমতেছে। এই দুই সাইডেতে কমানোর জন্য অল্টার বাটন ক্লিক করবেন, অল্টার বাটন ক্লিক করার পর এখানে ধরে যখন ওই যে কমাবেন, যে এখন এক সাইড আসতেছে, যখন অল্টার বাটন ক্লিক করলাম তখন দুই সাইডেতে কমতেছে বাড়তেছে। এটা কিন্তু সুবিধা আছে। মোটামুটি ঠিকই আছে। Ctrl+C আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যে দূরত্বটা উপরে নিচে, এই দূরত্বটা ঠিক রাখার চেষ্টা করবেন। আর এই দুটা আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে দিই, আর এখানে দূরত্বটাও একটু বাড়াইতে হবে। এখানে যে দূরত্বটা ছিল নিচে এই দূরত্বটাই দিই, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কপি করে নিচে আনি। নিচে আনার পর এটা একটু নিচে নামাই। তো লেখার সাথে যেহেতু লেখাটা এখানে নেই, তো লেখার সাথে এই গ্যাপটা দিই, তাহলে মনে হয় ভালো হবে। আর এটা একটু নিচে নামাই, মোটামুটি কাছাকাছি গেছে। ঠিক আছে, আর এটাকে সেন্টার করতে হবে। অ্যালাইনমেন্টটাকে সেন্টার করাই আছে, এটা ততদূর মনে হচ্ছে আর একটু বাড়াইতে হবে। এটা সেন্টার আর্টবোর্ডের সাথে সেন্টার করতে হবে, সেন্টার। মোটামুটি হ্যাঁ এটার কাছাকাছি হয়েছে। এটার ইয়া ছিল সম্ভবত 600/800, এই কারণে এটা সাইজ একটু ছোটো, আর এটার ফন্টগুলো অনেক বড় বড় হয়েছে। সম্ভবত 600/100 ছিল, এটা হচ্ছে 1000/1000 স্কোয়ার সাইজে করছে। তো এটা স্কোয়ার সাইজে না করে কিন্তু এটা যে এখান থেকে আর্টবোর্ড থেকে এক সাইড একটু চাপায়া দেওয়া যায়, সমস্যা নেই, যেহেতু এটা একটু লম্বালম্বি বেশি হয়েছে। তো চাপায়া দেওয়ার পর লক করা, লকটা তুলে দিই। তুলে দেওয়ার পর যদি ঠিক আছে, এটা আবার লক করি। এখন এখানে যাবতীয় যা কিছু আছে এই সবগুলোকে একসাথে ধরে তারপর আবার লাইনটা সেন্টার করে দিই। তাহলে কিন্তু আগের চাইতে মোটামুটি আর একটু বেশি ভালো লাগতেছে, কারণ এটা লম্বালম্বিভাবে ডিজাইনটা বেশি গেছে, সাইডটা বেশি যায় না। তো এখন এটা এখান থেকে এক্সপোর্ট করতে হবে, তো এটা ডিলিট করে দিই। তো এখানে হচ্ছে সেভ ফর ওয়েব, এখান থেকে করবেন, কারণ যেহেতু এটা আমরা ওয়েবে ব্যবহার করব। আর রেজুলেশনটা এখান থেকে বাড়াইতে হবে 2000 দিয়ে দিই। সেভ ফর ওয়েব আর নরমালের তফাৎটা কি? নর্মালে যদি আমরা করি অনেক সময় কিন্তু সিএমওয়াইকেতে কাজ করলে সিএমওয়াইকেতে হয়, আর সেটাতে এক্সপোর্টের সাইজও বেশি হয়। সেভ ফর ওয়েব হচ্ছে আপনি যদি ওয়েবে ব্যবহার করেন, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব যদি ব্যবহার করতে চান ওয়েবসাইটে,
তাহলে আপনি সেভ ফর ওয়েব করাটাই সবচেয়ে ভালো। আর যদি আপনি এক্সপোর্ট করেন তাহলেও কিন্তু সমস্যা নাই, এখান থেকে সিলেক্ট করে দেবেন জেপিজি, ইউজ টু আর্টবোর্ড দেবেন, মানে এইগুলো একটু ঝামেলা কাজ আর কি, এই কারণে এটা ব্যবহার করি। আমার কাছে সেভ ফর ওয়েবটা আর কি সহজ মনে হয়, আপনার কাছে যেটা সহজ ওইটাই ব্যবহার করবেন, সমস্যা নেই। এটাতে আর কি যে এখান থেকে একটা প্রিভিউ দেখা যায়, এটা জিনিসটা ভালো লাগে। এই কাজটা কেমন হইলো, এই যে জুম করেও দেখা যায়, কন্ট্রোল দিয়ে চাপ দিলে জুম হচ্ছে। এখান থেকে সেভ করলে আনটাইটেলড ওয়ান থাকলে এটা সেভ হয়ে গেল। তো এখানে আর কিছু বিষয় দেখায়, যেহেতু এটা শেষ, এটা কেটে দেই, এটা সেভ করা হয় না, এটা আনটাইটেলড ওয়ান সেভ দিলাম। যে আপনাদেরকে মাস্কিংটা দেখানো হয়নি, মাস্কিংটা দেখানো হয়েছিল, ইমেজ মাস্কিং। না ভাই, হ্যাঁ, আমি এই বিষয়টাই দেখাই। ধরেন যে কোনো একটা ইমেজ আনি, এখান থেকে ইম্পোর্ট করি, বা এখান থেকে যদি এখান থেকে আনাটা সহজ আমার কাছে, তখন ধরলাম ইমেজ অ্যান্ড ফাইলস, কর্পোরেট ইমেজ আছে এখানে, ধরলাম এই লোকটার ছবি আনি, এটি কিন্তু বিশাল বড় বড় ছবি। আপনারা এই ছবিগুলো কিন্তু নামিয়ে নামিয়ে কাজ করতে হবে। আর এই ছবিগুলো পাবেন কোথায়, সেটা হচ্ছে unsplash.com, সেটাতে হাই রেজুলেশন ছবিগুলো পাবেন ফ্রিতে। আর অন্য অন্য ওয়েবসাইটে নামাইলে তাহলে সেটা কিন্তু প্রিমিয়াম থাকে, অনেক সময় নামানো যায় কিন্তু সেটা কর্পোরেটভাবে ব্যবহার করা যায় না কমার্শিয়ালি। তা unsplash.com লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে নামাতে পারবেন। আবার ইসলামিক আর্কিটেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা সামনের ক্লাসে দেখতে পারবেন, সেটাও নামানো দেখানো হবে। আচ্ছা, ধরেন এখন আপনার কোনো একটা প্রয়োজনে এই ছবিটার শুধুমাত্র এই মুখের যে এই অংশটাই শুধু প্রয়োজন, বাকি অংশ প্রয়োজন নাই, যেটা তো এখান থেকে ক্রপও করতে পারবেন না, কারণ ক্রপ করার কাজটা হচ্ছে ফটোশপ, আর ফটোশপে যদি এটা করেন কিন্তু বাকিটুকু কিন্তু কেটে যাইতেছে, তো বাকিটা কিন্তু আর ফিরে আনতে পারবেন না। তো তখন কি করবেন, তখন এটা এই যে এখান থেকে যেই সাইজের আপনার প্রয়োজন, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল না নিলাম, সার্কেল নিলাম একটা, এই যে আমার এইটুকু প্রয়োজন, অথবা একটু বড় করি, এইটুকু, এটা অনেক বড় হয়ে গেছে, নিচে নামাই, এই যে যেটুকু আমি রাখবো এটা কিন্তু উপরে থাকবে, এই যে এটা উপরে আছে। আর যেই ছবিটা থেকে মানে কাটা হবে, এটা কাটা হয় না, মানে বাকিটুকু হাইড করা হয়, তো সেটা কোথায় রাখবো, সেটা নিচে। তো দুইটা সিলেক্ট করবো একসাথে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর এই যে দেখেন মেক ক্লিপিং মাস্ক করলাম, ওই যে দেখেন শুধু এইটুকু আছে, বাকিটুকু নাই বলতে বাকিটুকু কিন্তু হাইড করা আছে, এই যে দেখেন দেখাইতেছে, যে নড়াচড়া করলে এই যে বাকিটা দেখাইতেছে। তো এটা বাকিটাও দেখতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে দেখেন বাইরে ইমেজটা আছে। এখন আপনার মনে করেন এটা ঠিক জায়গার মতো বসে নাই, তখন ওই যে এখানে এই যে ইমেজের যে কর্নারগুলো কিন্তু আসছে এখানে, তো ইমেজটা একটু ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, মানে জায়গা অনুযায়ী বসাইতে পারবেন। তো আবার এই যে এখানে যে রাউন্ডটা আছে, এটার সাইজ যদি আপনি একটা বর্ডার দিতে চান সেটাও পারবেন। এখান থেকে স্ট্রোক কালার, এখান থেকে স্ট্রোক বাড়াই লিখতে হইতেছে, তো একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এই যে দেখেন হয়ে গেল। তো এটা কিন্তু আপনার এই যে ইমেজগুলো যখন ব্যবহার করবেন তখন কিন্তু ফুল ইমেজটা ব্যবহার করতে পারবেন না, এত জায়গাও থাকবে না, বা সব জায়গায় সব ইমেজ কিন্তু পুরোটুকু ব্যবহার করাও যায় না। এই ক্লিপিং মাস্কটা আবার এটার মধ্যে আরেকটা কাজ আছে, আপনি চাইলে ধরেন এই ছবিটা ব্যবহার করছেন, করার পরবর্তীতে যে আপনার অন্য একটা ছবিও কিন্তু ব্যবহার করার প্রয়োজন হতে পারে, হয়তো এই ছবিটা ভালো হয় না বা যে কোনো কারণে, তখন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, করার পর এই যে ছবিটা ধরবেন, ছবির মধ্যে আরেকটা ক্লিক করবেন, করার পর দেখেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে, যে কর্নারগুলো দেখা যাইতেছে। তখন ওই যে দেখেন এই ছবিটার নামটা কিন্তু এখানে শো করে দেবে কন্ট্রোল প্যানেল,
এখানে যদি একটা ক্লিক করেন তখন আসতেছে রিলিঙ্ক, মানে আপনি কি এই ছবিটাকে অন্য কোনো লিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত করবেন, রিপ্লেস করতে চান, তাহলে রিলিঙ্কে ক্লিক করবেন। তারপর আমার এখানে যে ফোল্ডারগুলো আছে কম্পিউটার থেকে আমি অন্য কোনো একটা ছবি এখানে দিতে পারতেছি। তো ইমেজের ফাইলস থেকে অন্য একটা ছবি দিই, এই লোকটার ছবি দিই, এই দেখো অন্য একটা লোকের ছবি হয়ে গেল। তাহলে আপনার এত কাটাকাটি করে এটা বসাইতে হইতেছে। এই বিষয়টা আপনি আপনার সামনে যখন আরও অন্যান্য ডিজাইন দেখবেন তখন এই বিষয়টা আরও আসবে। এটা সম্ভবত আমাদের মডিউলের এতে দেখানো হয় না, এই কোনো এক ফাঁকে চলে গেছে, এই কারণে আজকে দেখে দিলাম। তো বাকি বিষয়গুলো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আর এই যে ডিজাইনটা করলাম মারিফাজত ভাইয়ের, শুধু এটা না, আপনার hadidbd.com নামে একটা ওয়েবসাইট আছে, সম্ভবত জানেন এটাই। আমাদের আসতেছে hadidbd.com। তো hadidbd.com থেকে আপনারা বিশ্বস্ত হাদিস পাবেন রেফারেন্স সহ। তো সেখান থেকে সেই হাদিসগুলো কপি করবেন, কপি করে এনে তারপরে যে আপনারা এই যে কন্টেন্টটা বানানো হবে সেই কন্টেন্টের মধ্যে ওই লেখাটা লিখে তারপর আপনারা নতুন নতুন ইমেজ তৈরি করবেন। ভাই আর ইংলিশ নাই, ইংলিশে ইংলিশে কি মানে হাদিস ইংলিশের জন্য ওই রকম কোনো গ্রুপ আছে নাকি? মানে মানে ইংরেজিতে আমার বাংলাতে আমার খুবই সমস্যা, মানে আমি বাংলা রাইটিং পাই না। না, আপনার রাইটিং প্রয়োজন হয় তো এখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওই যে আসতেছে, নেটওয়ার্ক একটু স্লো তো এই কারণে আসতে দেরি করতেছে অনেক। এই যে চলে আসছে। এত স্লো নেট, বাইরে বসে আছে তবু নেট এত স্লো করে। আচ্ছা, যেটা এখান থেকে আপনারা যে ভিতরে ঢুকলে কিন্তু দেখবেন hadidbd.com, এটার ভিতরে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন। এই যে আল কোরআন বঙ্গানুবাদ, আল কোরআন তাফসির, তারপরে ইসলামিক গ্রন্থগুলি, হাদিস গ্রন্থ 27টা, সর্বমোট হাদিস 86,455টা আছে এটার ভিতরে। তো আপনারা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে সেটা এখান থেকে কপি করবেন, কপি করে তারপরে যে ইলাস্ট্রেটরে নিয়ে সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে তারপর আপনার নতুন একটা ডিজাইন তৈরি করবেন, মানে যেটুকু ইচ্ছা যেভাবে পারেন। কারণ আপনাদেরটা তো যদি আপনারা চান তাহলে রূপে এখনই প্রকাশ করতে পারবেন, অথবা যদি চান যে মানসম্মত হোক তাহলে পরবর্তীতেও করতে পারবেন, সমস্যা নেই।